অনুষ্ঠান শুরু করতে দেরি হলে এটা একটু বলে দিতে হবে সবাইকে। আকাশ অংশ তো মেঘলা ছিল বলে। আকাশ অংশতে মেঘলা ছিল। হ্যাঁ হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা অংশমালী সাহিত্য সংলাপ শুরু করছি। আজকে আলোচনায় আমাদের সঙ্গে আছেন কবি মন্দিরা ঘোষ, এরপরে আছেন কবি সৌভিক বন্দ্যোপাধ্যায়, তারপরে আছেন অভিজিৎ পাল চৌধুরী কবি, তারপরে আছেন কবি সুমিতাভ ঘোষাল, এরপরে আছেন মৃণালিনী, উনি কবি এবং কথা সাহিত্যিক। যাই হোক, আজকে সকলকে আমরা স্বাগত জানাচ্ছি অংশমালীর পক্ষ থেকে, এবং এই অনুষ্ঠান আজকে পরিচালনা করবেন বা সঞ্চালনা করবেন কবি সৌভিক বন্দ্যোপাধ্যায়। সৌভিক দা, আপনাকে স্বাগত এবং আপনি ধন্যবাদ 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 অংশুমালীকে, ধন্যবাদ জোবায়েনকে, ধন্যবাদ। এরকম একটি অদ্ভুত সময়, যে সময় আর কাটতেই চায় না, সেই সময় আমরা অনেকেই বন্ধুদের সঙ্গে দেখা করতে পারছি না বলে এই মাধ্যমে, বৈদ্যুতিন মাধ্যমে এভাবে দেখা করছি, আড্ডা মারছি। আজকেও সেরকম একটি সন্ধ্যা। এই সন্ধ্যা একটু ডিফারেন্ট, কারণ জোবায়েন বসে আছেন বার্লিনে, আমরা তিনজন বসে আছি কলকাতায়, একজন বসে আছেন শিলিগুড়িতে, এবং ঢাকার মানুষও দেখছেন। তো দুই বাংলা এবং জার্মানি মিলিয়ে একটি বাংলা সাহিত্যের আড্ডা বলা যেতে পারে। তো যেভাবে আমি ভেবেছি, আমরা ভেবেছি সবাই, সেটা হচ্ছে যে আমরা কিছুটা আড্ডা মারবো, কিছু কিছু সাবজেক্ট বা টপিক তুলে এনে নিজেদের মধ্যে আড্ডা মারবো, এবং কিছু কবিতা পাঠও অবশ্যই হবে, কারণ একটি কবিতা কেন্দ্রিক যখন অনুষ্ঠান তখন তাই হবে। তো আমি শুরু করতে চাই কবিতা দিয়েই, মানে যেহেতু সবাই আমরা একটা করে কবিতা পড়বো, তারপর আমরা কিছু একটা বিষয়ে আলোচনায় যাব, আবার আমরা কবিতা পড়বো, আবার আলোচনায় ফিরবো, এরকমই ভেবেছি ফরম্যাটটা আর কি, রাফলি। তো আমি শুরু করতে চাইছি মন্দিরাকে দিয়ে। মন্দিরে একটা কবিতা পড়ো। নমস্কার, শুভ সন্ধ্যা সবাইকে। ধন্যবাদ অংশুমালী এরকম একটা প্ল্যাটফর্মে আমাকে ডাকার জন্য। পড়ছি আমার কবিতা। কবিতার নাম যখন কোনো অবরুদ্ধ রাস্তার নাম ভাইরাস। শঙ্কার গা থেকে খুলে নাও তোমার অসুখ, দেখো বৃষ্টির ভূমিকায় সে বদলে দেবে চরিত্র। পায়ের কাছে লুটিয়ে থাকা সকাল আসলে নম্রতার পাঠ। ও ভুল মেপে রাখে রোদের ওপর, অভ্যেস বসে কিশোরীর বুক থেকে মুছে ফেলে ডুমুরের গন্ধ। নদী থেকে ছেঁকে নিতে উৎসুক মাছের সন্ন্যাস, তবু এই আলোর বিসর্গে লেগে থাকা ফসলের দাগ সারিয়ে তুলতে পারে ক্লস্ট্রোফোবিয়াকে। কোনো অবরুদ্ধ রাস্তার নাম ভাইরাস হলেও শৃঙ্খলায় ভেঙে ফেলতে পারে সব আর্তচিৎকার। যে কোনো দ্রবণেই রাখতে পারো হাত, অন্ধকার একদিন জার্সি বদল করবেই। বা অবরুদ্ধ রাস্তার নাম তো ভাইরাসই। গত 4 মাস ধরে সেই অবরুদ্ধ রাস্তার নাম করোনা ভাইরাস। ভালো লাগলো। যেহেতু লেডিস ফার্স্ট, আমি একজন লেডিকে দিয়ে শুরু করেছিলাম, অন্যজন লেডিকে বলবো মৃণালিনী একটা কবিতা পড়ো। কবিতার নাম সুন্দরী জননী। তোমাকে বেশ সুন্দর দেখায় যখন বৃষ্টিকণা হয়ে ছুলে এক একটি স্তর গাঢ় হয়ে ওঠো তুমি। কচি কচি পাতারা জানায় তোমার অভিজ্ঞতা। ধান থেকে পাট, উজ্জ্বল ফসলের পরেও মফস্বল। গিরি সমতলে তুমি দ্বিতল, ধাপে ধাপে সবুজ, কখনো কালো জিরে। উঁচু উঁচু গিরি, সারি সারি পাথরের চাই, কুয়াশায় লেপ্টে কখনো অরণ্যের নিস্তব্ধতা। অসীম বিষণ্ণতার মুখ আবেদনে সহজ সরল কচিকাচাদের অট্টহাসি মনে। অনাবিল আনন্দে তুমি সুন্দরী জননী, সবুজ বনানী।
বাহ বাহ, বাহ। খুব সুন্দর। অভিজিৎ, সুন্দর কবিতা। অভিজিৎ একটা পড়ো। ভাইরাসের বিপরীতে সবুজ বনানী। হুম, সবুজ বানানি হয়েছে। তো সবুজ আচ্ছা, বনানী দিয়ে আমি আমাদের ভাইরাস দেখে দিতে হবে আর কি। ভাইরাস সেই দেখে দিতে সবুজ হবে বানানি, সবুজ বনানী। হ্যাঁ, রাইট। অভিজিৎ পড়ো, অভিজিৎ দা। হ্যাঁ, সবাইকে শুভ সন্ধ্যা, শুভেচ্ছা জানাই। যারা দেখছেন অন লাইভে তাদেরকেও সবাইকে আমার শুভেচ্ছা জানাই। আমি কি করব চার আজকের আজকের এই প্রোগ্রামে আসতে পেরে নিজেকে খুব ধন্য মনে হচ্ছে। বিশেষ করে আমার পরিচিত বন্ধু বান্ধবদের সাথে এই আড্ডায় আসতে পেরে খুবই ভালো লাগছে। তো আমি আমার কবিতায় যাই। কবিতার নাম ভাঙার ভূগোলে। সামনে ভাঙা কাঁচ, পেছনে ভাঙা কাঁচ, দেওয়াল নামক বিশ্বাস, পেছনে অপসৃয়মান, শুকনো পাতার শিরা উপশিরায় সততার হরপ্পা, পিচমোড়া রাস্তায় ডিসিভিং ল্যাম্পপোস্টের ইলিউশন, কলোনি খাঁ খাঁ। এই জিরো আওয়ারে নজর এড়িয়ে মাটিতে কিভাবে দুফোঁটা রক্ত দুটো আলাদা শরীরের মিশে যায় এক ফোঁটার ভূগোলে। কোক শাস্ত্র জানে না, স্বাস্থ্যসম্মত বিধি নেই এই মিলনে, তবু মিলিত হয়, পৃথিবী দুলে ওঠে যখন সামনে কাঁচ ভাঙে, পেছনে কাঁচ ভাঙে, আর দেওয়াল নামক বিশ্বাস আরো ব্যাকফুটে চলে যায়। বাহ বাহ। সব জায়গায় কাঁচ ভেঙে যাচ্ছে, পিছনে দেওয়াল, পেছনের সামনে কাঁচ ভেঙে যাচ্ছে, দেওয়ালের মতো বিশ্বাস ব্যাকফুটে চলে যাচ্ছে। সত্যি একটা অদ্ভুত কঠিন সময় বটে আর কি। সুমিতা বোধা পড়ো। কেন এ পড়বে না? জোবাইন পড়বে না? সুমিতা বোধা পড়ো আগে। না না, আমি পড়বো না। আমি জোবাইনকে আমি আপনার পড়ুন, জোবাইন যদি আমি শ্রোতা। জোবাইন যদি জোবাইন না, শ্রোতা নীরব দর্শক তো নন, জোবাইনই হোস্ট। তো জোবাইন যদি কবিতা না পড়তে হ্যাঁ, চান, মাঝে ওনাকে আমি মাঝে মাঝে আমি প্রশ্ন করবো, আলোচনায় অংশ ওনাকে, নিই। হ্যাঁ, আমি আলোচনায় জোবাইনকে আনবো। সুমিতা বোধা পড়ো। আমার ছেলের আলুলায়ন আমাকে উদ্বিগ্ন করে। ও গুবগুবি বাজায়, বাউল গান করে, যারা বোঝে অনেকেই প্রশংসা করে, কিন্তু সেটা বড় কথা নয়। ওর আলুলায়ন অন্য ইঙ্গিত দেয়। অনেকদিন বাড়িতে নিশ্চুপ, হঠাৎ ছুটে গেল আখড়ায়। আখড়া থেকে আরো গভীরে। আরো গভীরে মানে কি? আরো গভীরে মানে আমিও জানি না। আমি ফেরার অপেক্ষায় থাকি। কেন যেন মনে হয় উন্মার্গ, উন্মাদ দক্ষিণী হাওয়া ওকে ডাকছে, শনশন শনশন শব্দ করে ডাকছে। আমার চিন্তা দ্বিগুণ হয়ে ওঠে, কারণ এই কর্পোরেট দুনিয়াদারির দিনেও ও ব্যর্থতা আর সফলতার হিসেব জানে না। ও গ্রহাণীপুঞ্জের আত্মা খুঁড়ে দেখতে চায়। বাহ। বাহ, এই কবিতা আমার আগে পড়া। এই কবিতার ব্যাকগ্রাউন্ডও আমি জানি, আমরা সবাই জানি। এবং যারা আমরা মনকে চিনতাম, আহ গুবগুবি বাজানো শুনেছি, তারা ব্যাপারটা অনেকটাই ফিল করতে পারি। আসলে লেখার মধ্যে দিয়েই বেঁচে একদম। থাকা এবং বাঁচিয়ে রাখা, এছাড়া আর কোনো একদম উপায় আমাদের নেই। তো আমরা সত্যি তাই। সমব্যথী খুব একদম। ন্যারো শব্দ, সমব্যথী খুব ন্যারো শব্দ, সেটা আমি ব্যবহারই করতে চাই না। আমাদের মনে হলো এই কবিতা দিয়ে আমরা মনকে ছুঁলাম। তো এবার আমি একটা কবিতা একদম। পড়ি নাকি? এবার আমি একটা হ্যাঁ, কবিতা অবশ্যই। পড়ি। হ্যাঁ, নিশ্চয়ই। হ্যাঁ, 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 অবশ্যই। নিশ্চয়ই। হ্যাঁ, কবিতার নাম প্রেমের কবিতা গুচ্ছ। গুচ্ছ নয়, একটাই কবিতার নামটা প্রেমের কবিতা গুচ্ছ। অন্ধকারের 4 নম্বর পেগের ভেতরেই আমি লিখে রাখছি প্রেমের কবিতা গুচ্ছ। অন্তরিক্ষে নিস্তব্ধ এক মায়া গাছ দেখতে পাচ্ছে এইসব দ্রোহ ও ভাঙন। ওয়েলিংটনের কাছে সেই সন্ধ্যায় ছেলেটির সঙ্গে কি তুমি ছিলে? অথবা বম্বের পার্সি পাড়ায় হেঁটে যাচ্ছিলে আজ একা? স্মৃতি এক সাপ, যা সবল মারে রোজ রাত্রিরে। আমি বই পড়ি, নিজেকে শান্ত করি, আবার দেখি চাঁদ থেকে ছুটে আসে হাওয়া, আর এলোমেলো হয়ে যায় জানলা। ল্যাম্পপোস্টের ম্রিয়মান আলো
বাড়ির গেটের কাছে এসে থমকে দাঁড়ায় যেন জন্মান্তরের এক দ্বিধা। क्या बात। দার্জিলিং এর পথে আঁকাবাঁকা উঠে যাওয়া মাহিন্দ্রা জিপ থেকে ভেসে আসে কাঠের বাংলো আর পাশাপাশি বসে শোনা ব্রায়ান অ্যাডামস। অন্ধকারের 4 নম্বর পেগের ভেতর এখন আমি লিখে রাখছি প্রেমের কবিতা গুচ্ছ। আকাশে আশ্চর্য আলোর ঝলকানি, তোমার আঙুল কি খুঁজছে আমার বেঁচে থাকা। আমি Wow. মেডিটেট করি, নিজেকে কুড়িয়ে নিতে চেয়ে দেখি দেয়ালে ফুটে ওঠে নির্বাক এক ছায়াছবি। অন্ধকারের 4 আর 5 নম্বর পেগের মধ্যে ঝুলে থাকা কোনো অদৃশ্য রোপওয়ের ওপর আমাদের এইভাবে প্রতি রাতে দেখা হয়ে যায়। অসাধারণ অসাধারণ কবিতা। ধন্যবাদ। তো এক রাউন্ড এই কবিতা খুব পড়া হলো। সুন্দর। ধন্যবাদ। এক রাউন্ড কবিতা পড়ে আমরা একটু আলোচনা করি। আলোচনা মানে আড্ডা আর কি, তো গভীর কোনো আলোচনা নয়, বা হালকা চলে আলোচনার মধ্যে গভীর কিছু কথা উঠে আসলেও আসতে পারে। তো আলোচনাটা বিষয় হচ্ছে এই যে অদ্ভুত সময়, এই যে করোনা কোভিড লকডাউন পৃথিবী জুড়ে। জোবায়েন বসে আছেন জার্মানিতে, আমরা দক্ষিণ এশিয়াতে। সারা পৃথিবী জুড়ে এত মৃত্যু, এত ভয়, এখনো ভয় কাটেনি, এখন নাকি পিক। তো সব মিলিয়ে আমরা কিরকম কাটালাম, আমরা কি এখনো যে আমরা কজন এবং আমাদের মতো আরো কয়েকজন, আরো অনেকজন যে বেঁচে আছেন, এবং অনেকজন কিন্তু আমাদের ইনফ্যাক্ট আমারই চেনার মধ্যে অনেকে মারা গেছেন অলরেডি। এটা বলতে চাই না এইসব শোতে, বাট যেটা ফ্যাক্ট সেটা ফ্যাক্ট। তো ব্যাপারটা হচ্ছে যে আমরা এইসবের মধ্যে এইভাবে বেঁচে আছি। আমরা কিভাবে বেঁচে আছি, আমরা কি করলাম এতদিন, আমরা কি করতে চলেছি, ভবিষ্যৎ কিরকম হতে চলেছে, কি মনে হয়? মানে এই যে সময়টার সঙ্গে আমরা কিভাবে নেগোশিয়েট করছি? আমরা কি বই পড়ছি, সিনেমা দেখছি, আমরা বোর হয়ে যাচ্ছি, এরকম লাইভ শো করছি, বন্ধুদের সঙ্গে দেখা হচ্ছে না, আমাদের কিরম কাটছে, আমাদের কিরম কাটবে বলে মনে হয়, আরো কতদিন এরকম কাটবে বলে মনে হয়, তারপরে কি হবে বলে মনে হয়? জোবায়েন, আপনাকে দিয়ে আমি শুরু করতে চাই, আপনি বলুন। হ্যাঁ, ধন্যবাদ সবিতা। আমার মনে হয় কোথাও একটা ফোন বাজছে, কোথাও মিউট করে দিলে হয় মনে হয়। হ্যাঁ, মন্দিরা আউট হয়েছে, মন্দিরার ফোন ওর ফোনটা বাজছে। ঠিক আছে, জোবায়েন আপনি শুরু করুন, বলুন। আচ্ছা, যেটা বলছিলাম যে এই কোভিড আসার পরে যেটা হচ্ছে, বস্তুত আমরা গৃহবন্দী। বার্লিনে আমি মার্চ না ফেব্রুয়ারি থেকে আমরা টোটালি গৃহবন্দী হয়ে পড়েছি, এবং এই মাসেই মাত্র আমরা লকডাউন শিথিল হলো গত মাসে। এই মাস থেকে আমি বের হওয়া শুরু করেছি আমার ব্যক্তিগত এবং দাপ্তরিক কাজ, মানে পেশাগত কাজ, এবং খুব সতর্ক ভাবে। এবং বন্ধু বান্ধব যা মানে আমাদের আছে আর কি, কার সাথে দেখা হচ্ছে না বললেই চলে। দেখা না হওয়াটাই ভালো, আমরা যেমনই করি। কারণ আমার বেশিরভাগ বন্ধুরাই বয়োজ্যেষ্ঠ আর কি, তাদের বয়স 70 বা 70 নিয়ার 70 এরকম। যে কারণে তাদের জীবন কিন্তু একটা ইন্টারাপ্ট করে বলি, জার্মানিতে বোধহয় অন্যান্য ইউরোপিয়ান দেশের মতো এতটা প্রভাব পড়েনি, তাই তো? না না, প্রভাব পড়েছে, কিন্তু আচ্ছা, এখানকার চিকিৎসা ব্যবস্থা বা উন্নত, awareness হ্যাঁ। সেটা হুম, উন্নত আমি হওয়ার কারণে আমাদের আহ, হুম, সেই ভয়টা নেই আর কি, আশঙ্কাটা নেই। হুম, হুম। হ্যাঁ, এইটা। আমার যেটা মনে হয়েছে জোবায়েন, আহ, না, আহ, অভিজিৎদা তুমি ইউরোপের বলো, বাট আমার মনে হয় ফরম্যাটটা এরকম হোক, একজন কথা শেষ করলে অন্যজন আচ্ছা ঠিক, কথোপকথন ওকে, চালালে মুশকিল হবে, মানে ব্যাপারটা লং হয়ে যাবে হ্যাঁ আর কি। জোবায়েন বললে একে ওকে, একে আমরা বলবো, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ বলুন। বলুন। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, সেটা হচ্ছে যে সবিতা প্রশ্ন করছিলেন যে প্যান্ডেমিক বা করোনা ভাইরাসের আবহটা কতদিন থাকবে বা কবে শেষ হবে। হুম, তো হ্যাঁ, এটা যেটা শেষ হবে, যেটা বলছি, আমরা যেটা জার্মানিতে যেটা জানি, যে আমাদের চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেয়ারকেল, যিনি হ্যাঁ, মানে আমাদের জার্মানির সরকার প্রধান, হুম, উনি হ্যাঁ, প্রথমেই একটা ধারণা দিয়েছিলেন যে আমাদের 70 থেকে 80% জনগণ জার্মানির করোনা ভাইরাসে আক্রান্ত হবে। তো 70 থেকে 80% মানে কিন্তু হিউজ একটা অ্যামাউন্ট। তো এখন হয়তো প্রশ্ন আসতে পারে, জার্মানির জনসংখ্যা কতগুলো বা কত, এবং তাহলে 70 বা 70+ % হুম, হলে কত সংখ্যক জনগণ আক্রান্ত হতে পারে। জার্মানির জনসংখ্যা 8,2,00,000 হুম, ধরে নি। তার মানে জার্মান সরকার কিন্তু প্রথমেই বলে দিয়েছে যে মানে 70 থেকে 80% জনগণ আক্রান্ত হবেই, মানে হুম, কোনো নিস্তার নেই। অনেকগুলো কারণ আছে এখানে কেন হবে, এটা সরকার প্রধান মিথ্যা কথা বলে না, এবং
অন্যান্য দেশ যেটা আমাদের ভারত বা বাংলাদেশের সরকার যেমন লুকোচুরি করে অসুখ বিসুখ নিয়ে, এটা এরা করে না। তো এরা করে না। হ্যাঁ, তো এইখানে যেটা হচ্ছে যেটা যে, এবং গত মাসেও অ্যাঙ্গেলা মেয়ারকেল এবং এখানকার সরকার থেকে বলা হয়েছে যে আমাদের টিকা আসতে মিনিমাম আমাদের ফেব্রুয়ারি নাগাদ, এর আগে আশা করা যায় না। যদি হয়তো আরো দেরি হতে পারে, কিন্তু আশা করছি ফেব্রুয়ারি নাগাদ আমাদের হয়তো টিকা আসবে। এখন টিকা আসলে যেটা হবে যে অবভিয়াসলি জার্মানি সবার আগেই পাবে। ইউরোপে লন্ডন বা ইউকে যদি পায়, আমাদের জার্মানি ওই হয়তো একই দিনেই, আমরা হয়তো একই দিনে পাবো, কিন্তু ভারতবর্ষ বা বাংলাদেশ পরে পাবে, অনেকদিন টাইম লাগবে, অনেক সময় লাগবে। মানে ভালো টিকা। এখন হয়তো আগের টিকা ওদের দিকে পরীক্ষামূলক কাজ করার জন্য, যেটা গিনিপিগ বানায় আমাদের গরিব মানুষদের, তো সেটাও ভিন্ন কথা। কিন্তু আমরা ধরে নিলাম যে যদি আমাদের ফেব্রুয়ারিতে টিকা আসে, তাহলে আমরা উইদিন 1 উইক আমরা পেয়ে যাবো আর কি, মোটামুটি সবাই আমরা পেয়ে যাবো। এটা কোনো খরচ এটা বহন করবে। কিন্তু আমার আপনাকে একটাই প্রশ্ন, সেটা হচ্ছে জার্মানিতে কি লকডাউন, মানে যেমন আমাদের এখানে হচ্ছে বিশ্বের এই প্রান্তে, লকডাউন কি জার্মানিতে এরকম ফুল প্লেজেড হয়েছিল, মানে ফুল লকডাউন চললো বা পার্শিয়াল লকডাউন, মানে এখন কি সিচুয়েশন, কিরকম হয়েছিল? হ্যাঁ, এটা ইন্টারেস্টিং প্রশ্ন করেছেন। জার্মানির যে লকডাউনটা কিন্তু আসলে ভারতের চেয়ে আমরাই আগে পেয়েছি। মানে আমাদের লকডাউন শব্দটা এখান থেকেই মানে এসেছে। ইউরোপ থেকে কিন্তু ওইখানে গেছে। তো এখন লকডাউন যেটা আমাদের লকডাউন, এই লকডাউনের সাথে ভারতের লকডাউনের কোন রকম সম্পর্ক নেই বা সাদৃশ্যই নেই। যেমন আমি বলি, এটা ভারতের জনগণেরও জানা দরকার। ভারতে আসলে লকডাউনে যেটা করা হয়েছে, এটা হলো নির্যাতন করা হয়েছে। আমি বলছি পুরোপুরি মানুষের উপরে, মানুষের অধিকার, গরিব মানুষের উপরে বা সবার উপরে এটা নিপীড়ন করা হচ্ছে। এটা নির্যাতন নয়, নিপীড়ন, টোটালি নিপীড়ন। যেমন আমাদের এখানে যখন লকডাউন করলো, অর্থাৎ লকডাউন অর্থটা কি? আমরা যখন অডিও ক্যাসেট শুনি, পাউজ করি, তার মানে কি যেখানে আমরা গান শুনছিলাম ঠিক সেখানে আমরা থেমে গেলাম। তো লকডাউনটা কিন্তু অনেকটা সিমিলার ওই শব্দের, ওই রকমই, যে লকডাউন অর্থাৎ আমার বাবা বা আমার মা হয়তো হ্যানোভার সিটিতে, পাশের সিটিতে রয়েছেন, উনি ওখান থেকে আর বার্লিনে ঢুকতে পারবেন না, মানে ওনাকে ওখানে ক্লোজ। কিন্তু এখন লকডাউন আমার শহরে, যেমন বার্লিনে যখন লকডাউন করলো, তো বার্লিনের থেকে আমরা বাইরে বের হওয়া আমাদের টোটালি বন্ধ হয়ে গেল। এখানকার কিন্তু বার্লিনের মধ্যে কোনো বিধিনিষেধ ছিল না, তাই তো বলছেন? না, বিধিনিষেধ ছিল। আমি ধারণাটা বলছি, তাহলে আপনারা মিলানোর চেষ্টা করেন। যে জার্মানি, আমরা বার্লিনে আমরা লকডাউনে পড়ে গেলাম। তো লকডাউন আমরা হয়তো প্রথমে হয়তো মনে হচ্ছিল যে হয়তো ঘর থেকেই বের হওয়া যাবে না, কিন্তু আদৌ তা না। আমরা ঘর থেকে বেরোচ্ছি, আমরা এখান থেকে শপিং মলে গিয়েছি, শপিং করেছি। এখানে আপনার মানে কফি শপ গুলো বন্ধ ছিল না, কিছু খোলা ছিল, মানে সবই খোলা ছিল, খাবার দোকান। কিন্তু আমরা ওইখানে টেবিলে বসে খেতে পারতাম না। আমরা খাবার ডেলিভারি দিতাম লাইন দিয়ে। যেটা হলো অ্যালকোহলের দোকানে অ্যালকোহল খোলা, আমরা লাইন দিয়ে কিনে, এবং আমাদের তখন মাস্ক পরতে হতো বা আমাদের প্রিকশন নিতে হতো। কিন্তু দোকানপাট বন্ধ হয় নাই। 1, 2 নম্বর হলো ট্রান্সপোর্টেশনের কথা বলি, যে বার্লিন বিশাল একটি শহর, রাজধানী হলেও এটা মনে করেন অলমোস্ট কার সাথে তুলনা করবো না, কিন্তু বার্লিন কোনো ট্রান্সপোর্ট বন্ধ হয় নাই। ট্রেন, বাস, ট্রাম, নিউ ইয়র্কেও হয়নি, লন্ডনেও হয়নি। চলার সিস্টেমটা কিভাবে হতো? যেখানে 2 মিনিট পর পর ট্রেন চলতো, সেটা আমাদেরকে 10 মিনিটে গ্যাপ করে দিল, যেহেতু লোক সংখ্যা কম। যেমন ধরুন, আমার যদি একটা ডক্টরের কাছে যেতে হয়, আমি যাবো কিভাবে? আমার যদি ট্রান্সপোর্ট অফ থাকে, বা আমার যদি কেনাকাটা করতে হয়, আমি যাবো কিভাবে? এই জিনিসটা জার্মান সরকার, এটা জার্মান না, টোটাল ইউরোপে একই সিস্টেমে হয়েছে। এটা একটা। আর ভারতের যেটা লকডাউনে যে পরিযায়ী শ্রমিকদের যে কষ্টটা হয়েছে, সেটার কথা এখানে বলি। এখানে যারা কর্মস্থল হারালেন, অর্থাৎ কাজ হারালেন, মানে যাদের কাজ বন্ধ হয়ে গেল, ডিউটি, অফিস বন্ধ, ডিউটি, তো এদের স্যালারিটা কিভাবে হবে? এদের স্যালারি হচ্ছে, যেই কোম্পানিগুলো 50 জনের উপরে এমপ্লয়ি আছে রাখে, তাদের ক্ষেত্রে সরকার 65% স্যালারি দিল সরকার, আর 35% স্যালারি দিচ্ছে হলো আপনার সেই কোম্পানি। অর্থাৎ সে কিন্তু বেতন 1 পয়সাও কমলো না, সে ফুল বেতন। এটা তো পশ্চিমী উন্নতির একটি
কি বলবো, নির্দেশক তো বটেই। তো এগুলো আমাদের এখানে হয়নি। এখানে ইনফ্যাক্ট দক্ষিণ এশিয়াতে, ভারতে, বাংলাদেশের কথা আমি জানি না, ভারতে প্রচুর লোকের চাকরি চলে গেছে আর কি। এবং স্যালারি কাট এমন হয়েছে যে 50% স্যালারি কাট হয়ে গেল। তো এসব অনেক কিছু হয়েছে। যাই হোক, আপনি মোটামুটি ইউরোপীয় চিত্রটি, জার্মানি চিত্রটি আমরা বুঝলাম। আপনি মোটামুটি প্রসিডিওরাল পয়েন্ট অফ ভিউ থেকে এটা বললেন যে কিভাবে লকডাউন হয়েছে। এবার আমি বাকি যে তিনজন আছে, মৃণালিক আবার কার সঙ্গে কথা বলছে, কথা বলো না। তো ব্যাপারটা হচ্ছে, বাকি যে তিনজন আছে, আমরা প্রসিডিওরাল অত না বলে আমরা মেন্টালি আচ্ছা, কিভাবে কাটালাম। হ্যাঁ, সুমিতা বদা বলো, লকডাউন কেমন, তোমার কেমন কাটলো পার্সোনালি? আমি জানি, ওটা বাদ দিয়ে বলো। ওটা বাদ দিয়ে বলো। লকডাউন দেখো, মানে কারোর সঙ্গে কারোর দেখা করা যাচ্ছে না, কাউকে একটা কবিতা লিখে পড়ে পড়ে শোনাতে পারছি না, বা কারোর নতুন কবিতা শুনতে পাচ্ছি না। অফিস যাচ্ছ, অফিস যাচ্ছ? হালকা চালেই আনতে চাইছি এই অফিস সপ্তাহে 1 দিন 2 দিন। ওকে। এখন যেহেতু জুভেইন আছে বা অন্যান্যরাও আছে, আমি হালকা চালেই একটা জিনিস জিজ্ঞেস করতে চাই, সেটা হচ্ছে, বলা হচ্ছে লকডাউন এবং এবং হার্ড কমিউনিটি, এটা নাকি দুটো একদম অপোজিট মেকানিজমের ব্যাপার। মেকানিজম শব্দটা আমি ইচ্ছে করেই ব্যবহার করি। হ্যাঁ, এবার এই দুটো মেকানিজম কিন্তু একদম অপোজিট। তো এই হার্ড মেকানিজমটা আমরা, হার্ড মেকানিজম বলছি, রাদার হার্ড কমিউনিটি, তো আমরা কে কতটা বুঝি, আমি ভালো করে হার্ড ইমিউনিটি, হ্যাঁ, যাই হোক, ইমিউনিটি বলতে গিয়ে, হ্যাঁ, হার্ড ইমিউনিটি মানে কমিউনিটি একত্রিত হলেই ইমিউনিটি হবে। হ্যাঁ, তো এটার মেকানিজমটা ঠিক কি? এটার মেকানিজম হচ্ছে, এটা হচ্ছে না যে হার্ড ইমিউনিটি আমরা কি কমিউনিটির 80% মানে এফেক্টেড হলে তবে এটা হার্ড ইমিউনিটি গড়ে। গোদা বাংলায় বলতে হলে আমরা যারা মানে ছোটবেলা থেকে মানে খুব খারাপ জল এবং খাবার এবং ভেজাল খেয়ে বড় হয়েছি, তাদের ইমিউনিটি এমনিতেই অন্যদের থেকে হাই, এটা কিন্তু সত্যি কথা। হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে যে যদি আমরা ইনফ্যাক্ট আমাদের যারা ইউরোপিয়ান বন্ধু বা যারা বিদেশে থাকে, আমাদের বন্ধু বান্ধব যারা কলকাতায় আসে, তারা মিনারেল ওয়াটার ছাড়া খেতে ভয় পায়, হুইচ ইজ ভেরি ন্যাচারাল, কোনো অসুবিধা নেই, কারণ তারা তো এতটাই অভ্যস্ত হয়ে গেছে। আজকে জোবানা ভয় পাবেন ঢাকা বা কলকাতায় এসে কলের জল খেতে, সেটাই ন্যাচারাল এবং সেটাই উচিত। কিন্তু যেহেতু আমরা সেটা পাই না বলে আমাদের মধ্যে একটা অদ্ভুত নাকি ইমিউনিটি ভগবান দিয়ে দিয়েছেন যে তোরা মরবি না, তোদের এগুলো আছে। তো আমরা কোভিডে খুব লাখ খারাপ না থাকলে মরবো না, এখন মরছেও না, খুব কম মরছে। কিন্তু হার্ড ইমিউনিটি তাই, মানে তুমি বেরোলে রাস্তায়, অনেকের সঙ্গে দেখা হলো, তোমার জিন বা ইমিউনিটি সিস্টেম এমন ভাবে গ্রো করে গেল যে তোমাকে আর কোভিড এফেক্ট করতে পারলো না। এটা হচ্ছে গোদা বাংলায় বলা কথা। তাই জন্য তুমি যেটা বললে দ্যাট ইজ ট্রু, যে লকডাউন মানে ঘর বন্ধ হয়ে বসে থাকলে কিন্তু হার্ড ইমিউনিটি গ্রো করবে না। হার্ড ইমিউনিটি তখনই গ্রো করবে যখন তুমি বিপদের যুদ্ধের ময়দানে নামবে, কিন্তু এফেক্টেড হবে না। এরকম আর কি একটা ব্যাপার, এরকম ছিল। আমি সহজ বিষয়টা হলো যে আপনার যখন অসুখটা হবে, ভাইরাসটা আপনার শরীরে ঢুকে আমাদের শরীরের ভিতর ন্যাচারাল যে প্রতিরোধ ক্ষমতাটা যেটা রয়েছে, এর সাথে একটা ফাইট হবে। ফাইট হওয়ার পর দেখা গেল যে আপনি যদি শক্ত সামর্থ্য হন, আপনি টিকে গেলেন, তখন ওই ভাইরাসটা, আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা ভাইরাসটা পরিচিতি পেল। পরিচয় হওয়ার পরে সে কি করলো, নেক্সট টাইমে সে কিন্তু আর আক্রমণ করলেও সুবিধা করতে পারবে না, কারণ তার ভিতরে অলরেডি ইমিউনিটি তৈরি হয়ে গেছে। অর্থাৎ আপনি দেখেন যারা হচ্ছে বস্তির মানুষ, বস্তিতে বসবাস করে, এই সমস্ত শিশুরা, ওরা বৃষ্টিতে ভিজে ময়লা নাড়ছে, এটা নাড়ছে, ওদের কিন্তু সাধারণত জ্বর টর সেরকম হয় না। আপনি দেখেন একবার উঁচু তলার একটা শিশুকে দেখেন, এক সামান্য জ্বর হলে মানে তার জীবন যায় অবস্থা। একদমই তাই। ঠিক অনেকটা এইটা অনেকটা মেডিকেল কনফারেন্স টাইপের হয়ে যাচ্ছে, সেটা হতে দেওয়া যাবে না। এটা সাহিত্য আড্ডা। মন্দিরা বলো, তুমি কি করলে লকডাউনে, কিভাবে সময় কাটালে, কি করলে? সবারই মতোই একই অবস্থা আমারও, ঘরের মধ্যেই বন্দি আছি, একটা ভয়ের চাদর জড়িয়ে কেটে যাচ্ছে সকাল বিকেল। আর এই কবিতা লেখা বা পড়াশোনা যেটুকু যা হচ্ছে আর কি, পড়াশোনা মনের সঙ্গে সেভাবে করতে পারছি না, কারণ একটা শঙ্কা তো রয়েছে। আর একটা ভয় কাজ করছে আমাদের, মানে
হ্যাঁ, একটা জীবনটা একটু সংক্ষিপ্ত হয়ে গেছে আর কি। মানে সেইভাবে আর আড্ডা বা কারো বাড়ি যাব সেটাও পারছি না। এটা কিছুই একটা হচ্ছে বিরাট না, ইনফ্যাক্ট সমস্যা। বহুদিন কবিতা আড্ডা হয় না, কারোর আর সঙ্গে দেখা সাক্ষাৎ হয় না, কিছুই হ্যাঁ, হয় না আর আর কি। করোনা যে যাবে সেটাও কোনো নিশ্চয়তা নেই, সেটাও একটা ব্যাপার। এইটা একটা সবাইকেই বলতে চাই, এইটা একটা বড় আর ভয়ের ব্যাপার যে এই একটা করোনা। মানে একটা অনিশ্চিত অনিশ্চিত জীবনের মানে ছাতা মাথায় দিয়ে এবার পার হতে হবে রাস্তায়, এই আর কি। এবং সেটা হয়তো মৃণালিনী, একা একাই। মৃণালিনী কি করলে? তুমি তো থাকো পাহাড়ের কাছে, তুমি পাহাড়ে বেড়াতে চলে গেলে না লকডাউনে? শুনতে পাচ্ছ? মৃণালিনী হেডফোন খুলো না। ওনার মাইক্রোফোন আমি অফ হ্যাঁ দিয়েছিলাম কারণ উনি খুব ডিস্টার্ব করছেন ভিডিওর ভিতরে। হ্যাঁ, হেডফোন এইভাবে মৃণালিনী হবে না, তুমি হেডফোন খুলে ফেলবে, নড়াচড়া করবে, এভাবে হচ্ছে না ব্যাপারটা। তুমি এক জায়গায় চুপচাপ বসে থাকো হেডফোন দিয়ে। হ্যাঁ মানে না না নড়া আমি নড়াচড়া করছিলাম না, না, ওর মোবাইলে মোবাইলের চার্জ পাই, এটা শো চলছে, চার্জটা শেষ হয়ে শো গিয়েছে। চলছে, তুমি চার্জ দেবে তার মধ্যে, কি করে হতে পারে? আচ্ছা, তুমি বলো কি না, করলে, কি করছো, কি করলে লকডাউনে বলো? পাহাড়ে যাওনি বেড়াতে? কি করলাম, ও, চা তুমি বাগান বেটার ঘুরে আমার এলাম। থেকে আছো। আর আমরা কলকাতা শহরে ঘুরে মরছি। না, পাহাড়ে আমার পাহাড়ে আমাদের নেবে না না। মানে? কে নেবে না? তোমার ঢোকা ও নিষেধ আচ্ছা, আছে, ঢোকার কিন্তু এর আশেপাশে যে চা বাগানগুলো আছে ওগুলো ঘোরা যায়। নেবে না, আমি তো এই তো নেবে বাঁ না, দিকে। তোমার ফোন কার বাজছে যে? আর আমাদের এখানে আছে সাউন্ডের প্রবলেম, সাউন্ডের প্রবলেম হচ্ছে, নেটওয়ার্কের প্রবলেম আছে। যাই হোক তো আমি তুমি বুঝেছি। ঘোরার কোনো আমরা অভাব নেই, মৃণালিনীর দিকে মানে দর্শক রাখি আমরা। চাইলেই ঘুরতে যেতে ওনার পারবে। ভয়েসটা ভালো হচ্ছে না, ছবিটা বুঝেছি আমরা মৃণাল, হ্যাঁ রাইট। মৃণালিনী মোটামুটি চা বাগান ঘুরে এসেছে, আমরা বুঝেছি। অভিজিৎদা বলো, অভিজিৎদা বলো কি করছো, কি করলে? আমি মোটামুটি জানি, তাও বলো। হ্যাঁ, তুমি তো মোটামুটি জানোই। হ্যাঁ। সেটা হচ্ছে, হ্যাঁ, আহ, মানে লকডাউনের আগের যে জীবন আর এখনকার জীবন, লকডাউন পরবর্তী জীবন তো ডেফিনেটলি অনেকটাই আলাদা। এবং কোথায় যেন একটা সাংঘাতিক ডিসিপ্লিনে আমাদের বেঁধে রেখে দিয়েছে, যে ডিসিপ্লিন আমরা একটা একেবারেই মানতে চাইছি না। হ্যাঁ, ফোর্স ডিসিপ্লিন আর কি। ফোর্স ডিসিপ্লিনের মধ্যে মানতে চাইছে। হুম, কিন্তু আমি নিজেও অসুস্থ হয়ে কিছুদিনের জন্য হসপিটালাইজড হয়েছিলাম এর মধ্যে। এবং বাড়ির, যেমন ফরচুনেটলি আমার নেগেটিভ এসছে, তাই কারণ বাড়ির লোকজন, বন্ধু বান্ধবরা প্রচুর ভয় পেয়ে গেছিল। যাই হোক, কিন্তু আমার যেটা একটা সাংঘাতিক অভিজ্ঞতা হয়েছে, হ্যাঁ, সেটা হচ্ছে, আমার একটা সাংঘাতিক অভিজ্ঞতা হয়েছে যে ওই একদম লকডাউন পিরিয়ডের গোড়ার দিকে যখন করোনা জাস্ট আমাদের চারদিকে ছড়াচ্ছে, সেই সময় আমার ওই ব্যাপারটা, একটা অসুস্থতাটা এসেছিল। এবং তখন, হ্যালো, না বেরোয়নি তো, দেখা যায়। সুমিতা বলা ঠিক আছে, দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে, ঠিক হ্যাঁ। আছে, ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, অভিজিৎ বলো। তো সেই সময় অ্যাকচুয়ালি যেটা হলো, মানে আমাকে দুদিন জন্য আইসোলেশন ওয়ার্ডে থাকতে হয়েছিল। সেইটা একটা বিভীষিকাময় যাপন ছিল আমার। এবং আমি বলতে পারি যে এই লকডাউন পিরিয়ডে প্রাপ্তি আমার সেই আইসোলেশন ওয়ার্ডে দুদিনের রাত কাটানোটা, মানে সেইটা কোভিড একটা, না, করোনা না হওয়া কোভিড না সত্ত্বেও হয়ে, আইসোলেশন। করোনা না হওয়া সত্ত্বেও আইসোলেশনে যাওয়া। তো আমার একটাই মনে হয়েছিল যে তাহলে কি মৃত্যু খুব কাছে এসে গেছে, আমার আমার মৃত্যুকে দেখতে পাবো, এটা আমার মনে হচ্ছিল সেই সময়। আর যদিও সেই ওয়ার্ডে আর কোথাও কেউ কোনো ছিল না, একটা বিশাল হাসপাতালের ওয়ার্ড, আমি একা শুয়ে আছি, পাশে পাশে সব সাদা বিছানা পাতা রয়েছে, কেউ নেই, অথচ যেন ছায়াময় কেউ রয়েছে চারদিকে আমাকে ঘিরে। এটা একটা অদ্ভুত অনুভব সে সময় হয়েছিল। তবু উম, মনে হয় মানসিকভাবে আমি যথেষ্ট স্ট্রং ছিলাম বলে এইগুলোকে ওভারকাম করতে পেরেছিলাম, একদম। এই আর কি। না না, আমরা সবাই যেন ঠিক থাকে এটুকুই প্রার্থনা, কারণ আমরা এতদিন বিপদ কাটিয়ে 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 এমন একটা জায়গায় এসেছি যখন বিপদ কমেনি, কিন্তু আমরা মোটামুটি জঙ্গলের হাফটা পার করে ফেলেছি। তো আরো হাফ পার করতে পারলে খোলা আকাশ সামনে আর কি, মোটামুটি। তো যাই হোক, আবার আমরা কবিতায় ফিরে যাই। সুমিতা বদা, কবিতা এবার তুমি প্রথম পড়ো, কবিতা পড়ো, একটা কবিতা পড়ো। হ্যাঁ, ছবিটা আমি একটু একটু ইন্টারাপ্ট করি। আচ্ছা, হ্যাঁ ওই বলুন। আমাদের যারা কমেন্ট করেছেন, একটু কমেন্ট গুলো একটু হ্যাঁ। কাইন্ডলি দেখো।
যে হ্যাঁ, মোটামুটি কমেন্টের দেখেছি আমি। রিপ্লাই, মোটামুটি একটু শুভেচ্ছা রিপ্লাই এবং দিয়ে, শুভেচ্ছা ভালো লাগা সবাই জানাচ্ছে। তো হুম, আহ স্বপন দা লিখেছে, সুমিতা বাবুর সঙ্গে বহুদিন দেখা হয়নি, আমার সমবেদনা। ঠিক আছে, সমবেদনা, এটা সমবেদনা অফকোর্স, ঠিক আছে। নিলয় নন্দী আগে লিখেছেন, ভালো লাগছে, সুমিতা বৌদাকে নিয়ে লিখেছিল। আরো সবাই শুভেচ্ছা জানিয়েছে। তো আমরা যেরকম চলছে ফ্লো সেরকমই কমেন্ট এসছে আর কি, ঠিকই আছে। আবার একটু কবিতা পড়া হোক, সুমিতা মাঝে বৌদা মাঝে কবিতা পড়ো কমেন্টের একটা। রিপ্লাই তো দেওয়া দরকার। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ওকে। সুমিতা বৌদা পড়ো, কবিতা পড়ো একটা। কবিতাটার নাম পরিচিতি। তাহলে শালিক পাখি, এখন আমি কার সহচর, যে খায় ব্যাঙের চুমু, যার চুমু খায় অজগর। বলো তো শালিক পাখি, কি আমার দেশ? শুনতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, বলো বলো বলো। বলো। হ্যাঁ, আমার একজন অন্য শুনছে বলছে শুনতে পাচ্ছে না, শোনা পাচ্ছি যাচ্ছে? না না, পাচ্ছি সব পাচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, সব শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে। তুমি ফার্স্ট থেকে পড়ো, আপনি ফার্স্ট থেকে comment পড়ো। করবেন না, আপনারা কেউ কমেন্ট করবেন না। হ্যাঁ তুমি হ্যাঁ, ইন্টারাপ্ট করো না মাঝখানে। হুম। তাহলে শালিক পাখি, এখন আমি কার সহচর, যে খায় ব্যাঙের চুমু, যার চুমু খায় অজগর। বলো তো শালিক পাখি, কি আমার দেশ? গোয়া, দমন, দিউ আর ঊর্ধ্বে ঋষিকেশ। এবার বলো আমার অবস্থান কোথায়? ভূকেন্দ্রিক বৃত্ত, অর্থাৎ নিরক্ষরেখায়। কিন্তু শালিক পাখি, আমার কেমন ভ্রমণ, মাথা থাকে নিম্ন পানে, উচ্চে পাদ পরিক্রমণ। তবে হে শালিক পাখি, আমি কার বশ? জ্বলন্ত গরল অথবা গহীন তামস। এবার বলো তো কে আমার প্রেমিকা? আপামর নারী প্রাণী আর কুচ্ছটিকা। তাহলে শালিক পাখি আমার আহার, সুপক্ক মিথ্যা বাক্য আর তিক্ত ব্যবহার। শেষ প্রশ্ন অতএব, আমার পরিচয় কবি শুধু, দিগ্ভ্রান্ত, জন্ম অপচয়। সেই বটে। নমস্কার। হ্যাঁ, সুমিতাভ দা, আমি একটু ইন্টারাপ্ট করি। আপনার ওই মাইক্রোফোনটা হাতে ধরার দরকার নেই, হ্যাঁ আপনি যেভাবে হ্যাঁ দূরে আছে ওভাবেই রাখুন, হাতে রাখার দরকার নেই। হ্যাঁ, নইলে সাউন্ড ইকো হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আপনি আপনি যেভাবে রেখেছেন ওভাবেই থাক, আপনি এইভাবে থাক। sound আসে, হ্যাঁ, হ্যাঁ, sound এর তোমার কোনো মাইকটা সমস্যা ধরতে, হ্যাঁ, হাতে ধরতে হবে না। যাই হোক, হ্যাঁ, জন্ম অপচয়, কবিদের তো জন্ম অপচয় বটেই, মানে বিভিন্ন ভাবে। অভিজিৎ দা পড়ো। আচ্ছা, মিনারেলের কি হয়েছেটা কি, এরকম করছে কেন? ওর ওর তো ওর নেট নেটওয়ার্কের সমস্যা মনে হয়। নেটওয়ার্ক প্রবলেম। অভিজিৎ দা পড়ো। হ্যাঁ হ্যাঁ। একটা ফাঁকা আমার জায়গায় কবিতার গেলে শিরোনাম হ্যাঁ পড়ি আমি তাহলে। হ্যাঁ, পড়ো আমার পড়ো পড়ো। কবিতার শিরোনাম অতিক্রমণ। খবরে প্রকাশ, গতরাতে আকাশ লাইন অফ কন্ট্রোল পেরিয়ে নেমে পড়ে নদীর বুকে পূর্ণিমাকে নিয়ে। নদীও উত্তাল ঢেউ নিয়ে ধাবিত হয় অনিবার্যতার দিকে। ওদিকে তারাদের রেজিমেন্ট ঝাঁপিয়ে পড়ে সেই অনিবার্যতায়। তফাৎটা এই, কোনো পক্ষের কোনো হতাহত নেই, শুধু জ্যোৎস্নায় মাখামাখি। নদী আজ যথারীতি মোহনার দিকে, আকাশ মেঘ জুলিয়ে তাকিয়ে থাকে, তারারা দূর থেকে মিটিমিটি হাসে। তারাদের ক্যাফে থেকে মিটি মিটি হাসি ভেসে আসছে। মন্দিরা পড়ো একটা কবিতা। মন্দিরা পড়ো। হ্যাঁ, পড়ছি। বর্ষা, তাই বর্ষার একটা কবিতা পড়ি। হ্যাঁ। কবিতার নাম রাগ যখন বর্ষা। এমন কোনো কথা নেই যে রক্তাক্ত হলেই ছিঁড়তে হবে চুল, কিংবা রাগে ফুলে উঠবে নাকের পাটা, লাল লাল হবে চোখ, ঘোষণা হবে আসন্ন যুদ্ধের দিন। এমন কোনো কথা নেই যে রক্ত ঝরলেই নিভে যাবে প্রতিশোধের আগুন, কিংবা বদলে যাবে বাঘের খিদে। বরং রক্তাক্ত হলে চোখের ক্যানভাসে ভরে দাও এক টুকরো বর্ষার মেঘ, গাছ আঁকো, পেতে দাও একটা ছটফটে মাতাল নদী, কাগজের নৌকো এঁকে ভাসিয়ে দাও মন খারাপের গান। কে বলতে পারে
তখন রাগ থেকে ঝরে পড়বে না কোনো লাজুক রুবাইয়াত কিংবা একটা রজনীগন্ধার বিকেল। বাহ, লাজুক রুবাইয়াত আর কনিয়াক ব্রেকের মধ্যে একটি তারা জরা বিকেল ঝরে পড়েছে আর কি। যাই হোক। তো একদমই মৃণালিনী তাই। কবিতা পড়ো। মৃণালিনী দেখতে পাচ্ছ, শুনতে পাচ্ছ আমাদের? তোমার মুখ কিরকম স্থবির হয়ে গেছে, হ্যাঁ। তোমার কণ্ঠস্বর দূর দেশের আলো শোনা যাচ্ছে। মৃণালিনী বলতে নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে নাকি? আর জুবাইনকে তো আমি দেখতে পাচ্ছি না, জুবাইন আছেন? হ্যাঁ, জুবাইনও জুবাইনকেও হয়ে দেখতে গেছে। পাচ্ছি না। দেখা তাহলে কি আমরা মানে বার্লিন আমরা ওয়াল চালিয়ে থেকে যাই। আমরা চালিয়ে যাই আমাদের না, তো মৃণালিনী এটা তো মৃণালিনী আমি একটা কবিতা পড়তে বলতাম মৃণালিনীকে, ও কি শুনতে পাচ্ছে? মৃণালিনী শুনতে মৃণালিনী পাচ্ছ? শুনতে পাচ্ছ? তাহলে আমি শুনতে একটা পাচ্ছ? কবিতা মৃণালিনী কি শুনতে পাচ্ছ? হ্যাঁ, তুই পড়। হ্যাঁ, তুই সবাই পড়, শুনতে তুই পড়। পাচ্ছি তো। এই তো আপনি বলতে থাকেন। জোবাইনকে, হ্যাঁ জোবাইন এসছে, এবার জোবাইন এসেছেন। জোবাইনকে দেখতে পাচ্ছিলাম না, ঠিক আছে। না, না, আমি পড়ি আছি। একটা। জুবাইন ওকে, হ্যাঁ। আপনি হচ্ছেন মেঘের আড়ালে ইন্দ্রজিৎ। হ্যাঁ, আপনি আছেন আমি জানি, কিন্তু দেখতে না পেলে ভরসা লাগে না আর কি। যাই হোক। ভরসা লাগে না, একদম। অনুষ্ঠান চলছে, তো সমস্যা নেই। মৃণালিনী শুনতে পাচ্ছে কিনা বুঝতে পারছিলাম। মৃণালিনী কি আছে, শুনতে পাচ্ছে? আছে তো। মৃণালিনীর মুখটা দেখা যাচ্ছে, কিন্তু শুনতে পাচ্ছি কিনা বুঝতে পারছি না। হুম। আমি একটা কবিতা পড়ি, তারপর মৃণালিনী যদি ফিরে আমার আসে। মনে হয় ওর হ্যাঁ। নেটওয়ার্ক প্রবলেম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তো আমি একটা কবিতা পড়ি, কবিতার নাম অপেক্ষা। গরম রুটির গন্ধে যারা এসেছিল চলে গেছে তারা, তোমার পিকনিক স্পটে থেমে গেছে সব কোলাহল। এখন সন্ধে নামে গাছের পাতায়, জঙ্গলের ভেতর থেকে হাইওয়ের ওপরে এসে পড়ে আলো। যারা যারা এসেছিল শোনা যায় তারা ছুঁয়ে গেছে মাইল ফলক, ছুঁয়ে গেছে মাইল ফলক। আজ রাতে চাঁদের ঝর্ণার পাশে বসে আছে নির্জন বাঁশিওয়ালা, তাকে তুমি চেনো? পাথরে জলের শব্দ, পাথরে মেঘলা স্রোত, পিকনিক স্পটের ছেঁড়া ফানুস, ফাঁকা বোতল আর আততায়ী রোদের মাইক পেরিয়ে 1000 বছর পর আজ রাতে তুমি সেই স্রোতে ভেসে যাবে ভেবে, রুদ্ধশ্বাস অপেক্ষায় থমকে আছে হাওয়া। বাহ, তো এই খুব ছিল সুন্দর। কবিতাটা। এবার আমি আরেকটা কবিতা, মৃণালিনী কি নেটওয়ার্কে আছে? আমি বুঝতে পারছি না। মৃণালিনী শুনতে পাচ্ছ? একটু না হলে আমরা আরেকটা আলোচনায় চলে যাব ছোট করে। হ্যাঁ হ্যাঁ। মৃণালিনী কোনো রেসপন্স করছে না কেন? ও মনে হচ্ছে কিন্তু কোনো একটু সাউন্ডের প্রবলেম দেরিতেই আছে। ছিল না। নেটওয়ার্ক প্রবলেম চলছে। এতক্ষণ আমি হ্যাঁ? ছবি দেখতে পাচ্ছিলাম না। ছাদে। শুনতে এবার তোমাকে শোনা গেছে কিছুটা? তুমি তোমার নেটওয়ার্ক ঠিক আছে? মোটামুটি বুঝতে পারছি না আমি। নেটওয়ার্কে কিছু প্রবলেম মৃণালিনী, হবে, এতক্ষণ আমি কারো ওর নেটওয়ার্কে আচ্ছা, প্রবলেম মনে এখন হচ্ছে ও দেখতে নেটওয়ার্কে পাচ্ছে না প্রবলেম মনে হয় আছে। নিজেকে, যার জন্য উনি সমস্যা বাইরেই হচ্ছে। থাকুক, আমরা ও আলোচনা করব। নিজেকে দেখতে পাচ্ছে না। হ্যাঁ, তো যাই হোক, হ্যাঁ। জোবায়নও বললেন। আমি একটা ছোট করে আরেকটা যেটা আমাদের সবার মনে ঘুরছে, এই যে ধরুন জোবায়ন, এই যে ধরুন এই পিরিয়ডে সবকিছু এরকম অনলাইন, ইন্টারনেট নির্ভর, আন্তর্জাল নির্ভর হয়ে গেছে। চাকরি বাকরি ওয়ার্ক ফ্রম হোম হয়ে গেছে। আমরা ই কমার্স করছি, দোকান বাজারে যাচ্ছি না, হোম ডেলিভারি করাচ্ছি। সাহিত্য অনেকটা এই ধরনের, আমরা আড্ডা মারছি মানে এই ধরনের আড্ডা মারতে বাধ্য হচ্ছি, আড্ডা দিতে বাধ্য হচ্ছি, লিখছি অনলাইন পত্রিকাতে। সবকিছুই যেমন বই বেরোচ্ছে, আমার ইনফ্যাক্ট নিজের একটা বই বেরোলো যেটা ইবুক হিসেবে বেরোলো। তো সবই আন্তর্জাল নির্ভর হয়ে গেছে। আগামী দিনে আপনার কি মনে হয় যে এইভাবেই আমরা চলবো? আমাদের সবকিছু যা ফিজিক্যাল ছিল, যা শব্দ স্পর্শ গন্ধ মেশানো ছিল, আবেগ ছিল, সবই কি আন্তর্জাল হয়ে যাবে? ভবিষ্যৎ কিরকম হবে? আমরা কি এতটাই আন্তর্জাল নির্ভর হয়ে যাব যে আমাদের কাজকর্ম, জীবনবোধ, ভালোবাসা, সাহিত্য সব ইবুক হয়ে যাবে? কি মনে হয় আপনার, বলুন তো? হ্যাঁ, ধন্যবাদ সবিতা। এখন বিষয়টা হলো যে ভবিষ্যতে এরকম পুরোটা হবে না বলে আর কবিতা রচিত হবে না। কারণ সবাই যদি সারাক্ষণ গৃহে থাকে, কবিতা হবে কিভাবে, তাই না? কবিতার জন্য তো আপনার রসদ দরকার, আমাদেরকে বাহিরে বেরোতে হবে, মিশতে হবে, মাটি, জল, পাহাড়, পর্বত সবকিছু আমাদেরকে আত্মস্থ করতে হবে। যদি ঘরেই থাকি আমরা, তাহলে আর কবিতা হয় কিভাবে? সাময়িক এটা।
তো এই বিপদটাও সাময়িক। তো আর আর মনে করেন এই অনলাইনে সমস্ত কাজ করাও আমাদের স্বাস্থ্যের জন্য ভালো না। অলরেডি আমাদের এখানের কিছু বিজ্ঞান গবেষণায় প্রচারও করলো যে শিশুদের জন্য এটা ক্ষতি হচ্ছে। সারাক্ষণ অনেক মোবাইল ডিভাইসে, অনেকে ল্যাপটপে এই ক্লাসগুলো করছে, করার কারণে তার ঘাড়, মস্তিষ্ক এবং চোখের উপরে এটা ক্ষতি হচ্ছে দীর্ঘমেয়াদে, যেটা আমাদের শরীরের জন্য সবচেয়ে ক্ষতিকর। অর্থাৎ এটা একদম। আমাদেরকে এখনই স্টপ করতে হবে। একটা টেকনোলজি ফেটিক হয়ে দাঁড়িয়েছে আমাদের সবার। হ্যাঁ, তো এটা আমাদের বিশেষ করে স্নায়ুতন্ত্রের জন্য খুব ক্ষতি হবে এবং এটা সতর্ক করেছে অলরেডি চিকিৎসকরা। আমরা এই লাইনে যাব না, কিন্তু যেটা ইবুকের কথা বললেন, যেটা এইটাই একটা প্রশ্ন আছে আমাদের সামনে। যেমন মনে করেন যে আমরা যে প্রিন্টেড বই বা প্রিন্টেড বই, আমি প্রিন্টেড বইয়ের ভক্ত, মানে আমাকে আমি কিন্তু পড়তে অভ্যস্ত নই বা আমার ভালো লাগে না। আর আমি জার্মানিতেও, বার্লিনেও আমার কাছে প্রায় 1500-1600 মতো বই আমি এখানে আনিয়েছি। গত মানে 2 বছর ধরে আমি আনিয়েছি। টোটাল আমার 1500-1600 বই, খুব রেয়ার বই। তো কবিতার বই আনা কম পড়েছে, কারণ কবিতার বই আমি তো কবিতা পড়ার সময় তো আমি নেটেই পড়তে পারছি। 2 নাম্বার হলো আমি পিডিএফ ও করতে পারছি। কিন্তু যে রিসার্চ, যেটা দর্শনের বইগুলো, যেগুলো পলিটিক্যাল বই, এগুলো আমাকে অনবরত পড়তে হচ্ছে। অনবরত পড়ার কারণে আমাকে বইগুলো আনতে হচ্ছে। তো যেটা বলছি যে পিডিএফ বই, প্রিন্টিং যে কস্ট, এখন যে প্রিন্টের যে খরচ, তারপরে অনেক সমস্যা রয়ে গেছে জানেন। তো এই কারণে আমাদের একটা পার্ট পিডিএফ এ যাবে। তবে ভারতবর্ষে থেকে বা আমাদের তৃতীয় বিশ্বের দেশে থেকে আমাদের পিডিএফ বইয়ে মানে লেখকদের যে সম্মানী বা রয়্যালটি, সেটা উঠবে না। ইউরোপ আমেরিকাতে কপিরাইট আইনটা করার কারণে এবং এদের নৈতিকতার মানও অনেক উন্নত, যে একজন একটা পিডিএফ যখন অনলাইন থেকে কিনে টাকা দিয়ে, অল্প মূল্যে কিনে, সে কাউকে দিচ্ছে না। অর্থাৎ আমি পেলে আমার ভাইকেও দিচ্ছি না, আমি ওর ভাই কিনে নিবে, আমিও কিনে নিব। এতে হয় কি, লেখক লাভবান হচ্ছে বা যে পিডিএফ পাবলিশার তারও লাভ হচ্ছে বা মুনাফাটা উঠছে। কিন্তু ভারতে কিন্তু এটা হবে না, সম্ভব না, বাংলাদেশেও সম্ভব না। তো আমাদেরকে এখন নিজের খেয়ে, ওই যে বনের মশ তাড়ানো, এরকমই করতে হবে, নিজের করে এখন দিতে হবে। এটা একটা ভিন্ন প্রসঙ্গ। তবে আপাতত অনলাইনে পিডিএফ করাটাও খারাপও না, কারণ প্রযুক্তি এসে গেছে তো দূরের, যেমন যারা কানাডায় থাকে বা আমি আছি জার্মানিতে, আপনার একটা বই আমি সহজে পাবো। হ্যাঁ, এখনো বোধহয়, কিন্তু তবু আমরা এখনো মেন্টালি বোধহয় ততটা প্রিপেয়ার্ড নই ইবুকের জন্য। আমরা অনলাইন পত্রিকাতে লিখি, অনলাইন পত্রিকা পড়ি, কিন্তু ই বুক, বই হিসেবে ই বুক আমরা এতটা অভ্যস্ত এখনো হয়ে উঠিনি। অভিজ্ঞতা কি মনে হয় বলো? একদমই তাই। ওই যে ব্যাপারটা, ওই যে স্পর্শ, গন্ধ এবং ফিজিক্যালি টাচ করা যে ব্যাপারটা, এইটা তো ইবুকে মিসিং, যে কারণে আর ইবুকে সেই চার্মটা, সেই ইন্টারেস্টটা লাগে না। যদিও লেখার কন্টেন্টের উপর সবটা নির্ভর করে। আমরা তো না, আমি নিজে আমার এক্সপিরিয়েন্স দিয়ে বলি, আমার যে ইবুকটা বেরিয়েছে, মানে মোটামুটি খুব একটা কিন্তু বেশি লোকে কেনেননি। মানে ইবুক, মানে ইবুক লোকে কেনেন না, মানে ইবুকের কনসেপ্টটা এখনো মাথায় ঢোকেনি, এবং সেটা ভালো কি খারাপ আমি জানি না আর কি। তো যাই হোক, সুমিতা বোধ মোটামুটি ইবুক ছাড়াও, মানে আন্তর্জাল নির্ভর এই যে জীবন, সেটা নিয়ে তোমার কি বক্তব্য? ভবিষ্যতে কি মনে হয়, আমরা এই ওয়ার্ক ফ্রম হোমই করে যাব এবং হোম ডেলিভারি সুইগি করব এবং ইবুক পড়বো? তোমার কি মনে হয়? দেখ, আপাতত আমাদের পক্ষে তো আন্তর্জাল নির্ভর এই জীবন কিছুতেই আমরা অ্যাকসেপ্ট করতে পারি না এবং পারবো না। আমরা যারা বই পড়ে বইয়ের গন্ধ, স্পর্শ, নতুন বইয়ের গন্ধ শুঁকে আমরা বড় হয়েছি। কিন্তু আমি জানি না আগামী প্রজন্ম যারা সত্যি করেই আজকে একেবারে ই বই দিয়ে শুরু করছে তাদের পড়াশুনো, যাদের ক্লাস শুরু হচ্ছে, ই ক্লাস করছে, যারা লার্নিং করছে, স্কুল ফুল করছে, সুতরাং তাদের কাছে এটা কতটা স্বাভাবিক, কতটা স্বতঃস্ফূর্ত, স্পন্টেনিয়াসলি আসবে, এটা আমি ঠিক জানি না। আমাদের কাছে আসবে না এটা আমি বুঝতে পারি, কিন্তু তাদের কাছে আসতেও পারে। আবার এমন হতে পারে যে এই প্রিন্ট মিডিয়া, আসলে তাদের কাছেও প্রিন্ট মিডিয়ায় শেষ পর্যন্ত একটা
মাধ্যম হিসেবেই থাকবে। আসলে কিন্তু আসলে আমরা এমন একটা হ্যাঁ, সময় এখন রয়েছি জাংচারে, যখন আমরা দেখতে পাচ্ছি আমাদের ছেলেমেয়েরা ই ক্লাস করছে, ই বুক পড়ছে, আসলে আবার হ্যাঁ, একই আসলে সঙ্গে আমার তারা আমার যেটা মনে হয় যে সবই ভার্চুয়াল করে বেঁচে আসলে থাকা বল। যায় না। আমি বলছি যে সবই ভার্চুয়াল হলে না এইভাবে ঠিক বেঁচে থাকা যায় না। যদি আমরা রিয়েলিটিকেও ভার্চুয়াল ধরি, সেটা তো ফিলোসফিক্যাল প্রশ্ন, জীবন রিয়েলিটি না ভার্চুয়ালিটি। কিন্তু আপাত জীবন যেটা আপাত রিয়েলিটি, তার বাইরে বেরিয়ে গিয়ে এই এই জোর করে চাপিয়ে দেওয়া ভার্চুয়ালিটি আমরা বেশি দিন ধরে ঠিক নিতে পারবো না বলেই আমার মনে ঠিক হচ্ছে। মন্দিরা, কি মনে হয় বলো? প্রশ্নটা করো, আমার একটু সাউন্ডে শুনতে অসুবিধা হচ্ছে। হ্যাঁ, আমি যেটা বলছিলাম যে সবই আরেকবার। এত আন্তর্জাল নির্ভর হয়ে গেছে। ভবিষ্যতে ইবুক থেকে শুরু করে, সুইগি থেকে শুরু করে অনলাইন সাহিত্য আহ বাড়িতে বাজার করে দিয়ে যাচ্ছে লোকে অ্যাপের থ্রু দিয়ে। তোমার কি মনে হয় ভবিষ্যৎ আমাদের এরকমই থাকবে? আর আমরা কি আন্তর্জালীয় হয়ে যাব পুরোটাই আর কি? মানে কি মনে হয়? না, পুরোটা আন্তর্জালীয় হলে তাহলে মানুষের অস্তিত্বটাই ঠিক থাকবে না, মানে আমরা যেভাবে, তবে অভ্যস্ত তো নিশ্চয়ই হয়ে পড়েছি অন্তর্জালে সবকিছুতেই, এই ব্যাংকিং সিস্টেম বলো বা খাবার দাবার অনলাইন শপিং, তারপর ওয়েব ম্যাগাজিন, এগুলোতে তো অভ্যস্ত নিশ্চয়ই হয়েছে। এগুলো সমান্তরাল ভাবে চলবে আমার বলেই মনে হয়। আর তাছাড়া ই বুকের ব্যাপারে আমি খুব একটা ইন্টারেস্টেড নই, কারণ হ্যাঁ, আমি নিজেও ই বুক কিনেছি, কিন্তু এখনো পাতা উল্টে, মানে পাতা উল্টানো যায় না, স্ক্রল হুম, করে পড়ার মতন হ্যাঁ, হয় ধৈর্য না, হ্যাঁ, আমার right, হয়নি। হ্যাঁ, আর হ্যাঁ, আর তাছাড়া মানে বইয়ের যে একটা স্পর্শ সুখ বা বালিশের পাশে রেখে বইয়ের তাকে পাতা উল্টে গন্ধ সুখে যে আনন্দ, সেই 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 সেটা আমার মনে হয় না ই বুক সেই ভূমিকাটা নিতে পারবে। তাই দুটোই থাকবে সমান্তরালে, আমার মনে হয় দুটোই থাক। তো যাই হোক, আমরা অনেকক্ষণ আড্ডা মারলাম, আর একটা করে কবিতায় যাব, কিন্তু আমি বাকি দুজনকে দেখতে পাচ্ছি না, সুমিতা বোধহয় এবং মৃণালিনী। সুমিতা এসে বোধহয়, গেছে। দুজনকে দেখতে পাচ্ছি। ঠিক আছে, আরেকবার করে কবিতা পড়ি এবার। প্রথম কবিতা মৃণালিনী পড়ো তো, তোমার দেখি কতটা নেটওয়ার্ক প্রবলেম আছে, না তুমি ঠিক আমাদের আছো দিকে প্রথম। কবিতা পাঠের বলা ভয়ে মাত্রই চলে গেল অফ। চলে দেখা গেল। যাচ্ছে না? হ্যাঁ, তোমাকে দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে। আবার আমরা কবিতায় যাচ্ছি, একটা করে শেষবার শোনা কবিতা পড়বো, যাচ্ছে? তৃতীয় শেষ কবিতা। এবার দেখা যাচ্ছে? প্রথম, হ্যাঁ ঠিক আছে, প্রথম কবিতা মন্দিরা পড়ো এবার, প্রথম কবিতা পড়ো, কবিতা পড়ো মন্দিরা। আচ্ছা, হুম। পড়ছি। হ্যাঁ, কবিতার নাম ভোকাট্টা। মার খেতে খেতেও উঠে দাঁড়ানোর ঘুড়িটা আজ বেমক্কা ভোকাট্টা। কবে থেকে রপ্ত করছে কিভাবে সাজিয়ে ফেলতে হয় চারপাশের ঘুঁটি। শত্রুকে বিপক্ষ না ভাবার বিপন্নতা কাটিয়ে ঠিকঠাক ওড়ার অভ্যেসে কোনো জড়তার জানলা রাখেনি। মানজাই পাখি ডাকের লিরিক, আস্ত আকাশটা কখন স্পর্ধার মেঘ হয়ে ছুঁয়ে ফেলে ছাতি। থেমে যেতে হয় তবু সহজ নামতার সূত্রে। রাতের ঘাম কিংবা দুঃস্বপ্নের মেঘ ভোরের দিকে হাঁটে, সকালের সমাচার থেকে কিনে ফেলে একটা নিজস্ব প্রতিশ্রুতির আকাশ। বাহ। বাহ, খুব সুন্দর। মৃণালিনী আছো, পড়ো, কবিতা পড়ো। আচ্ছা, এই বললাম এই কবিতার সঙ্গে যদি কবিকে জিজ্ঞেস করা হয় যে মৃণালিনীকে দেখা এই যাচ্ছে? সময়টা তিনি কি করছেন, মানে এতক্ষণ হয়ে গেছে এসব কথা হয়ে রয়েছে গেছে। কি এই কবিতা সময় আমরা লিখছো মন্দিরাদি? আমাকে দেখা যাচ্ছে? আমরা এইসব কথা বলো আলোচনা করে ফেলেছি মৃণালিনী। এক সেকেন্ড, বলো। এইসব কথা আলোচনা হয়ে গেছে, তখন তুমি আসলে ছিলে না। এই কথাগুলো আর হবে না, রিপিট হয়ে গেলে প্রোগ্রাম ও দীর্ঘায়িত হতে থাকবে, সেটা সম্ভব না। এইসব কথা হয়ে গেছে, আমরা কি করছি, আমরা ধরে নিয়েছি তুমি আনন্দে কবিতা পড়ছো এবং লিখছো। এবার তুমি কবিতা পড়ো একটা। এবার তুমি একটা তুমি একটা কবিতা পড়ো। কবিতা পড়ো। মৃণালিনী, কবিতা পড়ো, শোনা যাচ্ছে? এবার আটকে গেছে, তো আবারও আটকে গেছে। সুমিতা বোধা আচ্ছা পড়ো, আচ্ছা, সুমিতা বোধা কবিতা পড়ো। বলছি। শুনতে পাচ্ছ মৃণালিনী, শুনতে পাচ্ছ? তাহলে অতীতের আমি সুমিতা বোধা পড়ি। পড়ো, সরণি দিয়ে, পড়ো। মৃণালিনী পড়ো। অতীতের সরণি দিয়ে কবিতা। আচ্ছা, ওকে, পড়ো। শোনা যাচ্ছে? পড়ো, হ্যাঁ, পড়ো, পড়ো, শোনা শোনা পড়ো, যাচ্ছে, পড়ো, যাচ্ছে? শোনা যাচ্ছে, হ্যাঁ পড়ো। পড়ো। হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। পড়ো। পড়ো, আমরাও শুনতে পাচ্ছি, পড়ো। হ্যাঁ,
অতীতের সরণি বেয়ে পিচ ঢালা রাস্তার কোণে চাপচাপ রেখো। আবার পড়বো, পিচ ঢালা আচ্ছা রাস্তার মৃণালিনী, আপনাকে আমি একটা কোণে চাপচাপ রক্তের ছোপ, অতীত সরণিতে ভেসে ওঠে সাদা আমরা। বলো। আমার এটা মনে হলো প্রবলেম আপনার হচ্ছে। ভিডিওটা, আপনার ভিডিও ক্যামটা অফ করে দিন। অফ করে আপনি সাউন্ড অডিওতে শোনা যাচ্ছে না, আমি ঠিক বুঝতে পারছি না। আপনার ভিডিওটা অফ করে দিন, ভিডিও ক্যামটা অফ করে দিন, আপনার নেট টানতে পারছে না ভিডিও। ক্যামেরাটাকে অফ করে দিয়ে কথা বলো, তাহলে শোনা ক্যামেরাটা যেতে অফ পারে। করে দিয়ে কথা বলুন, দেখি মনে হয় শোনা যাবে, কিছুটা আলোচনাটা অংশ নেন। ঠিক আছে, ও করুক, আমরা তার করতে অন্যতে যাও, অন্যতে যাও। আমার 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 হ্যাঁ আমার আচ্ছা ইনফ্যাক্ট ঠিক আছে, আমি মিউট করে দাও, মিউট আমি করে দাও। সুমিতা বোদারটা শুনি, সুমিতা বোদারটা শুনি। আমার ইনফ্যাক্ট ঠিক আছে, না শোনো, করলেও কিন্তু হবে। তুমি মিউট কোনো করে ব্যাপার না, দিও। আমি তাহলে আমার ইনফ্যাক্ট ফোনের চার্জ শেষ হয়ে আসছে, আমাকে বেরিয়ে যেতে হবে, তার আগে আমি প্রোগ্রামটা শেষ করতে চাইছি। সুমিতা দাদা কবিতা পড়ো। তুমি এলে অনেক দেরি করে, যখন আমার সন্ততিরা মৃত, আমার পা চলে গেছে শিকড়ে, আমার নড়াচড়ার উপায় নেই। তোমাকে যে আদর করব, পাতা ঝরে গেছে, তবু ইচ্ছে হয় তোমাকে আদর করি। আমার প্রতিটি রোমকূপ দিয়ে, প্রতিটি নিঃশ্বাস দিয়ে ইচ্ছে করে তোমাকে আশ্রয় দিই। আমার কোটরে, আমার শুকিয়ে যাওয়া ডালপালার ভেতরে। বড় দেরি হয়ে গেছে, তবু ইচ্ছে করে। বাহ, বাহ, খুব সুন্দর। অভিজিৎ দা পড়ো, অভিজিৎ দা পড়ো। হ্যাঁ, আমি যে একটা ছোট্ট পড়ছি, পড়ো। কেন সময় সীমিত, তোমার ব্যাটারি চার্জ কমে যাচ্ছে। না হ্যাঁ, সেটা কথা নয়, কবিতাটার পড়ো। কবিতাটার নাম হচ্ছে অ্যান্টি ক্লাইম্যাক্স। কবিতাটার অনুপ্রেরণা সৌভিকেরই গানের লিরিক থেকে। আচ্ছা, তো তো নাম হচ্ছে অ্যান্টি ক্লাইম্যাক্স। কলার টিউনে কথা ফুরিয়ে যাওয়ার গান, শব্দের ভেতর নৈশব্দের অ্যান্টি ক্লাইম্যাক্স, সম্পর্কের ভেতর সম্পর্কহীনতার ইথার, অজস্র কথা শুধু ডানা ঝাপটায়, ভেসে বেড়ায় ব্যর্থতায়, নিরুত্তরের নীলিমায়, সম্পর্ক সাজানো লিভিং রুমে, ফ্লাওয়ার ভাসে বিছানায়, সম্পর্কহীনতা কার্পেটের নিচে। সেই বটে। আমি একটা পড়ি কবিতা। পড়ো। মৃণালিনী বোধহয় একদম হ্যাঁ, সৌভিকের কবিতা শুনি। মৃণালিনী বোধহয় ইন্টারনেটটা একদম ফেল করে গেছে। একদম, আসলে হ্যাঁ, ফেল করে গেছে। হ্যাঁ, পাহাড়ের কাছাকাছি প্রকৃতি অন্তর্জাল চায় না, আকাশ চায়। তো হ্যাঁ, ওর তাই জন্য ইন্টারনেটে কাজ করছে না। তো যাই হোক, সেই। না জোকস পার, ও থাকলে এখানে বারবার বেরিয়ে যাচ্ছে, খারাপ লাগছে। তো যাই হোক, এই কবিতাটা পড়ি। কবিতার নাম হচ্ছে মরুভূমির গোলাপ। যে পথে ফিরে যাই রোজ, সে পথের শেষে তুমি নেই। এখন এখানে নতুন দোকানপাট, নতুন নতুন মুখ, নবতম চুম্বন রীতি। এই পথে যেতে যেতে আমাকে তারা চেনায় মনোবিনা সান্যাল। ভালো করে তাকালে বুঝি তারা নয়, নিয়নের ঘাতক ইশারা। এই পথে পাতা ঝরার মরশুম চিরকাল, অথচ মরুভূমির গোলাপ নামে এক ক্যাফেতে কালো কফি খেতে খেতে সমুদ্রের ঢেউ গুনি আমি আর মনোবিনা সান্যাল। ভালো করে তাকালে বুঝি সমুদ্র নয়, ক্যাফের টেবিলে রাখা ট্রাভেল ম্যাগাজিনের পাতায় ভ্রমণের ছবি। যে পথে ফিরে যাই রোজ, সে অপেক্ষার শেষে তুমি নেই। এই পথে যেতে যেতে আমাকে কিডন্যাপ করে কেউ, তার নাম মনোবিনা সান্যাল নাকি পামেলা বোর্ডেস, তা আমার জেনেই বা কি হবে, যখন আমি জানি এই নিভে যাওয়া অশরীরী বাড়িদের পথে, এই মরুভূমির গোলাপ নামে ক্যাফেটেরিয়ার রাস্তায় শুধুই মরুভূমি, কোনো গোলাপ নেই, পায়ের চিহ্ন মুছে গেছে ধুলোয় ধুলোয়। তো বাহ, অনেক খুব সুন্দর। অনেক আড্ডা হলো, কবিতা হলো। মৃণালিনী বোধহয় আড্ডায় নেই আর, মানে রিকানেক্ট করতে পারছে না। তো হ্যাঁ, তাই হবে। জোবায়েনকে আর কি বলবো, অশেষ ধন্যবাদ জোবায়েন। একদম একদম, খুব ধন্যবাদ। আপনি ভালো আমাদের সবাইকে ধন্যবাদ। হ্যাঁ, জুবাইন ধন্যবাদ। আপনি বার্লিনে ভালো থাকুন। ধন্যবাদ। আমরা সবিতা, আমার মনে হয়
আরেকটু সবাই বলি যে আপনার সকলে কমেন্ট গুলো সুস্থ শুরু থাকুন। থেকে যান। কমেন্ট গুলো কি কি লিখছে লিখে বলে সবাই আমি হ্যাঁ, আমার কমেন্ট মনে গুলো হচ্ছে just নাম আমি উচ্চারণ দেখতে পাচ্ছি না কমেন্ট নাম গুলো। উল্লেখ করে বলুন কমেন্ট গুলো আর কি। দেখতে পাচ্ছি না, দেখতে কমেন্ট পাচ্ছি না গুলোকে comment দেখতে গুলো। পাওয়া আমি যাচ্ছে কি না। ডিসপ্লে করবো? হ্যাঁ, হ্যাঁ, আপনি কমেন্ট গুলো দিন। যে ডিসপ্লে করি। কারণ আমার হ্যাঁ সুবীর করুন না। সরকার, সুবীরদা লিখেছে শুনছি, ঠিক আছে আমরাও বলছি, সুবীরদা শুনেছে। ইনফ্যাক্ট যেগুলো তখন দেখলাম মোটামুটি আমরা রেসপন্ড করেছি। সমরেন্দ্র বিশ্বাস, শুভ সন্ধ্যা, এলাম, ঠিক আছে থাকুন, থেকেছিলেন এতক্ষণ, আমরা চলে যাচ্ছি এবার শুভরাত্রি বলার জন্য। আর বাকি মোটামুটি যা শুনেছেন সবাই আমরা অ্যাকর্ডিংলি কমেন্ট, কোনো প্রশ্ন কাউর ছিল না যতদূর আমি দেখেছি। সুতরাং আমার মনে হচ্ছে আড্ডাটা ভালোই হলো। আপনি বার্লিনে ভালো থাকুন, আমরা আপনার দিকে গেলে, শহরে গেলে, না, দেশে গেলে আমরা দেখা চাই হবে। একটা ভালো ব্যক্তি, সবিতা আমাদের সুমিতাবদা মানে অসাধারণ। হ্যাঁ ওনার মানে ধন্যবাদ, ধন্যবাদ, থ্যাংক ইউ, একদম থ্যাংক মানে ইউ সো লাইফ মাচ। থেকে মনে হচ্ছে না যে হ্যাঁ মানে আমরা খুবই তো আসলে এক্সপার্ট। খুব আমরা ভালো তো আমাদের হ্যাঁ, যোগাযোগ হয়। ইনফ্যাক্ট আমরা তো চাইনি কোনো ফর্মাল সাহিত্য আড্ডা হোক, আমরা তো এরকমই কথা বলতে বলতে আড্ডাটা না না মারবো আর কি। সেটাই উদ্দেশ্য ছিল। এবং ধন্যবাদ আপনাকে, আপনি এই প্ল্যাটফর্মটা করেছেন। অংশুমালীকে অভিনন্দন, অংশুমালী আরো এগিয়ে যাক। আবার 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 আপনি আবার আড্ডা হবে, আবার আড্ডা হবে, আবার অবশ্যই হবে, হবে। আবার হবে, আবার হবে, হ্যাঁ, আবার ষোলো হবে, ষোলো আবার হতে পারে, দুজন একদম দুজন মিলে আড্ডা হতে পারে। হ্যাঁ দুজন। হতেই পারে, হ্যাঁ, হতেই হ্যাঁ, পারে, এটা হতেই আরো পারে, আরো আরো অন্যরকম ভাবে হবে। তো একদম। যাই হোক ঠিক সকলকে আছে। আমিও ধন্যবাদ জানাই। হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থাকুন, কবিতা থ্যাংক ইউ, খুবই থ্যাংক ভালো ইউ, লাগছে কবিতা আপনাদের। হ্যাঁ থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মধ্যরাতের কবিতা, থ্যাংক ইউ। আজকের কবিতা খুব ভালো হয়েছে। হ্যাঁ ঠিক আছে, ধন্যবাদ। চলো বাই, ধন্যবাদ, বাই, বাই, ওকে বাই। বাই, বাই। ধন্যবাদ সবাইকে। বাই। ধন্যবাদ বন্ধুরা, এতক্ষণ আপনারা দেখলেন অংশুমালী সাহিত্য সংলাপ। আজকে আলোচনায় যারা অংশ নিয়েছিলেন সকলকে ধন্যবাদ জানাই, এবং আপনারা এতক্ষণ কষ্ট করে দেখলেন, আপনাদেরও সকলকে ধন্যবাদ। আশা করি আগামী অনুষ্ঠানের জন্য আমরা অপেক্ষা করব এবং আপনারাও আগামী অনুষ্ঠান দেখবেন। সকলকে আবারও ধন্যবাদ।